মর্নিং গাইজ। আর আজকে ফেরত যাওয়া তো এখন বাজে সকাল 6:25। আমরা এখন এখান থেকে বেরোবো, মানে লাচুং থেকে, আর ফেরত যাব এনজিপি। তো আমাদের কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, কোনো কিছু না। এখানে জাস্ট একটুখানি হালকা কিছু ব্রেকফাস্ট করব আর সোজা এখান থেকে এনজিপি স্টেশন। বাইকটা আগে দেবো গোপালদার ওখানে, আর ওখান থেকে একটা টোটো কিংবা অটো কিছু নিয়ে এনজিপি। মাঝখানে হয়তো একবার শুধু বাইকটা দেওয়ার আগে কোথাও একটা খাবো, এই হচ্ছে প্ল্যান। তো এখন এখান থেকে জাস্ট ব্রেকফাস্টটা করবো আর করে বেরোচ্ছি। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আই গেস ব্রেড আর ওই অমলেট এরকমই কিছু থাকবে, ম্যাগি। তো যাই থাকবে সেটা দেখাচ্ছি তোমাদের। আর লাগেজগুলো বাইকে বাঁধবো আর এখান থেকে এখন যত তাড়াতাড়ি হয়ে বেরোবো, কারণ এখান থেকে 7 ঘন্টা লাগবে অলমোস্ট এনজিপি স্টেশন ঢুকতে। তো যাই করছি, রাস্তায় হয়তো বেশি কিছু রেকর্ড করবো না, বাট যেহেতু ফেরার জার্নি সবটাই তোমরা দেখেছো আসবার দিন, তো যেইটুকুনি রেকর্ড করি সেটা তোমাদের দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল ম্যাগি আর টোস্ট অ্যান্ড এগ পোচ। ব্রেকফাস্টটা করবো আর বেরোবো। সো প্যাকিং ডান। কিলোমিটার হচ্ছে 389.3। হাফ ট্যাঙ্কের ওপর তেল আছে, 5 লিটার তো নেওয়াই আছে, যদি রাস্তায় লাগে দেখা যাবে। আর বেরোলাম এখান থেকে। সকালের এই টাইমটুকুই শুধু রোদ দেখা যায়, তারপরে একটু বেলা বাড়তে না বাড়তেই পুরো মেঘলা। এক্স্যাক্ট টাইম হচ্ছে 7টা, পুরো কাটায় কাটায় 7টা। তো লাচুং এখানেই শেষ। সামনের বাদিকটা ঘুরলেই লাচুংয়ের এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট। তো টাটা লাচুং, আবার দেখা হবে খুব শিগগির। ভিজিট এগেইন, নিশ্চয়ই চেষ্টা করবো আবার ভিজিট করতে। আর তোমরা যদি ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানাও যে হ্যাঁ আবার ভিজিট করতে, নিশ্চয়ই আবার আসবো। ঋত্বিকাকে সেটাই বলছিলাম, প্রাণ ভরে দেখে নাও, বিকজ পাহাড় ঋত্বিকা যেখানে থাকে সেখানে দেখা সম্ভব না, এই ধরনের পাহাড়। ঋত্বিকা অ্যাকচুয়ালি লন্ডনে থাকে, ওর ফ্লাইট হচ্ছে 11 তারিখ রাতে, আমরা 10 তারিখ সকালে পৌঁছবো, একদিন ছেড়ে দিয়েই ওর ফ্লাইট। এখন আমাদের একটা অন্য টেনশন, ওর বাবা মা ওর সাথে যাওয়ার কথা ছিল, বাট এখনও ভিসা আসেনি। ইউকের ভিসা অ্যাকচুয়ালি আছে, বাট ইউরোপ ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, তো সেনজেনটা এখনও আসেনি। স্পেনের ভিসা ছিল সেটা এখন কি হবে না হবে সেটা নিয়ে দুজনেই খুব টেনশানে আছি। মেবি হয়তো 10 তারিখে সকালে ঢোকার পরে 11 তারিখ সকালবেলায় ঋতিকা দিল্লি যাবে এমবাসিতে একবার কথা বলার জন্য। আমি ওকে সেটাই বললাম, কারণ আমিও সাথে যেতে পারতাম, কিন্তু আমি গেলে পরে জিনিসটা খুব একটা ফ্রুটফুল হবে না, বিকজ এখান থেকে ওর বাবা মাকেও এয়ারপোর্টে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে ইন কেস যদি ভিসাটা পেয়ে যায়। আর যদি ভিসা নাও পায়, বলেছি এমবাসি থেকে অ্যাটলিস্ট পাসপোর্টগুলো যদি ফেরত দিয়ে দেয় তাহলে পরেও সেটা খুব কার্যকর হবে। অ্যাটলিস্ট ইউকেটা চলে যেতে পারবে, সেনজেন না হলো। তো সেটা কি হবে গড নোজ। যাই হোক, আপাতত আগে কলকাতা অবধি পৌঁছোই, তারপরে বাকিটা দেখা যাবে। ওই ওপর থেকে পড়ছে। সূর্যের আলোটা পড়ছে, ওর জন্য পুরো একটা প্রিজমের মতো হচ্ছে, মানে রামধনুর মতো একটা রং আসছে, আর ঝর্ণাটা ওপর থেকে আসছে। দেখো পুরো রামধনুর রংটা পড়ছে সব জায়গায় যেখানে সূর্যের আলোটা পড়ছে। অ্যাকচুয়ালি সিকিমে এত ঝর্ণা আছে
নর্থ সিকিমে এক্স্যাক্টলি, যে গুণে শেষ করা যাবে না। তুমি প্রত্যেক 10 মিনিট কি 5 মিনিট তুমি যাবে, একটা করে ঝর্ণা তুমি দেখতে পাবে, জল পড়ছে কোনো জায়গা না কোনো জায়গা থেকে। এই যে ধরো এটাও তো একটা ঝর্ণাই। লাচেনে যাওয়ার যে রাস্তাটা, তার থেকে লাচুং যাওয়ার রাস্তাটার কন্ডিশনটা একটু বেটার। লাচেনের রাস্তাটা আরও সরু। আর ইনফ্যাক্ট আমরা যেদিনকে লাচেন থেকে লাচুং আসছিলাম, অনেক জায়গায় ধস নেমেছিল, সেগুলো রেকর্ড করা হয়নি। 2-3 জায়গায় তো আমরা অবজার্ভ করেইছিলাম ধস নেমেছিল। এক জায়গায় তো অলরেডি ক্লিয়ার করছিল আমরা যখন এলাম। আর আজকেও শুনছি নিচে কিছু জায়গায় ধস নেমেছে, এখন সেটা কোথায় জানি না। হোটেল থেকে বেরোনোর সময় সেটা বললো, এটা নিচে গেলেই দেখা যাবে। হোপফুলি এতক্ষণে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। কালকে নাকি বিকেলের পরে নেমেছে। আর কালকে রাতেও যা বৃষ্টি হয়েছে, ধস নেওয়াটা খুব স্বাভাবিক এই রাস্তায়। আর অলরেডি মেঘ জমা শুরু হয়ে গেছে দেখো ওপরে। এদের একটু বেলা হয় পুরো মেঘে সব ঢেকে যায়। এই সকালের 6টা থেকে 9টা এইটুকুনি টাইমই যা রোদ, তারপরে আর রোদ নেই, সব মেঘে। দেখো অলরেডি দেখো ওপরে মেঘ জমা শুরু হয়ে গেছে। এটা একটু আগে পুরো ডেন্স ক্লাউড হয়ে যাবে। তো আমরা চুংকাম পৌঁছচ্ছি। এখান থেকে লাচেন আর লাচুংয়ের রাস্তা ভাগ হয়, অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে চলে গেল ওপর দিকে লাচেং, আর উল্টো দিকটা ছিল লাচুং, আর এদিকটা চলে যাচ্ছে মাঙ্গানের দিকে। যেখানটাতে এই পিকটা দেখতে পাচ্ছ, জাস্ট তার আশেপাশেই নিচে কোথাও হচ্ছে গিয়ে লাচুং। অ্যাকচুয়ালি আসবার দিন এত মেঘ ছিল, ওর জন্য এগুলো কিছু দেখাই যাচ্ছিল না। জাস্ট টানেলটা ক্রস করার পরেই আসবার দিনের ভিডিওটা দেখবে, একটা পিক দেখা যাচ্ছিল, ওইটাই এই পিকটা। আগের দিন অন্ধকার ছিল। ও তখন দিনের বেলার ওই টাইমে মনে হয় লোডশেডিং ছিল। সামনেই ডকুমেন্টসগুলো দিয়ে দিতে হবে, এখানে যাওয়ার দিনকে বলেছিল। তো সামনেই চেকপোস্টটা আসবে, এখান থেকে বেশিক্ষণ না। তো চেকপোস্টটা চলে এসছে, এখানে আমাদের ডকুমেন্টস হ্যান্ড ওভার করে দিতে হবে। সো এখানে শুধু যে কাগজটা আমরা ক্যারি করছিলাম, একটা কাগজের ওপরে ওরা বারবার করে স্ট্যাম্প করছিল যে আমরা কোথায় চেক ইন করলাম আর কোথা থেকে চেক আউট করলাম। তো আমাদের লাচুং ছিল ডেস্টিনেশন, সেখান থেকে এটা দেখে নিল, তো কাগজটা ওদের কাছেই রেখে দিল। আর এটাই লাস্ট চেকপোস্ট ছিল, এরপরে আর কোথাও চেকপোস্ট নেই। তো এখানে কাগজটা হ্যান্ড ওভার করে দিয়েছি। আর এবার মাঙ্গান ক্রস করব। আর এখন বাজে 8টা 5, তো আর আধ ঘন্টার মধ্যে মাঙ্গান ঢুকে যাব। আর মাঙ্গান থেকে রাস্তা অ্যাকচুয়ালি দুটো ভাগ হয়ে যায়, একটা গ্যাংটকের দিকে ওপরে উঠে যায়, আর আমরা ডান দিকে নিচের একটা রাস্তা যায় সোজা এনজিপির দিকে, আমরা ওই রাস্তাটা ধরবো। এই ল্যান্ডস্লাইডগুলো যাওয়ার দিন ছিল না, এগুলো কাল পরশুই হয়েছে। পুরো ল্যান্ডস্লাইডটা এই দুদিনের বৃষ্টিতে হয়েছে এখানে। পাহাড়ে বৃষ্টিতে, বিশেষ করে বর্ষায়, এগুলো প্রচণ্ড হয়। এই এরিয়াটা পুরোটাই ধসে নেমেছে নিচের দিকে। অনেক জায়গাতেই হয়েছে, আমাদের হোটেল থেকে বললো বেরোনোর সময়। এখন কোথায় কোথায় হয়েছে সেগুলো গেলে আরও বোঝা যাবে। এইখানেও হয়েছে,
এটা মোস্ট প্রবাবলি আগের দিনও ছিল, এটা আগের দিন ছিল, এটা এই দুদিনে হয়নি, পিছনেরটা এই দুদিনের মধ্যেই হয়েছে, ওটা ছিল না। পুরো পাহাড়টা ওপর থেকে ধসে নিচে নেমেছে। তো কিছু কিছু জায়গায় এত স্লিপ, এত কাদা, আর কতটা ডিপ জল আছে বোঝাও মুশকিল। বাপ রে বাপ, পা পড়লেই পুরো প্যাঁচাক করে ঢুকে যাবে ভিতরে। পা না ফেলে এগুলো বের করা মানে কতটা অভিজ্ঞতা লাগে সে যে চালায় সে বোঝে। জাস্ট কাদাটা দেখো, মানে এখানে পা না ফেলে চালানোটা ইজ নেক্সট টু ইম্পসিবল ব্যাপার, বাট তাও পা ফেলবো না। পুরোটাই পা না ফেলে বার করে নিয়েছি। ক্রেডিট গোস টু মি, অনলি মি। দেখো কত দায়িত্ববান স্বামী আমি, কাঁধে করে তোমাকে কিরকম করে সব নদী নালা পার করাচ্ছি। চেনটা রীতিমতো ঘ্যার ঘ্যার করছে, এটাকে গোপালদাকে বলে দিতে হবে লিউট করিয়ে নিতে। যেই পিক আপ দিচ্ছি ঘর 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 করে আওয়াজ করছে। যাওয়ার দিনের তুলনায় প্রত্যেকটা ঝর্ণায় জলের ফ্লো বেশি। এটা যাওয়ার দিন এত চওড়া ছিল না যতটা আজকে আছে, উপরে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রবলেমটা এখন অন্য হয়েছে বাইকটা নিয়ে। ওই কাদার জায়গাটা ক্রস করলাম, তারপরে যা দেখছি ক্লাচ প্লেটটা বসলো না চেঞ্জ পকেটটা গেল বুঝতে পারছি না, ঘ্যার 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 করেই চলেছে। এখন এটাকে আবার দাঁড়িয়ে কোথাও দেখাতে হবে, সেটাই কতক্ষণ সময় যাবে সেটাই হচ্ছে ব্যাপার। খরচাটা ভাবছি না, খরচাটার থেকে যেটা বেশি ভাবছি সেটা হচ্ছে সময়টা, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আর গাড়ি স্পিডে টানতেও পারছি না, জোরে গেলে যদি আবার অন্য কোনো হিতে বিপরীত হয়, তার থেকে আসতে যাওয়াই ভালো। বেশ সুন্দর আসছিলাম, হট করে কাদার ওখানটা ক্রস করতে গিয়ে তারপরেই দেখছি এই প্রবলেম। দেখা যাক ঠাকুর ঠাকুর করে কতদূর যাওয়া যায় এইভাবে। আমি ওদিক দিয়ে যাবই না। কিছুটা ধুয়েই গেল, আওয়াজটা একটু কমে গেল। টাইম হচ্ছে 9:45 আর আমরা মাঙ্গান ঢুকছি। ভেবেছিলাম 8:30টায় ক্রস করবো, এটা ওদিকটা মাঙ্গান। 8:30টায় হলো না, 15 মিনিট বেশি লাগলো ঢুকতে। এই ইন্ডিয়ান অয়েলের পাম্পটা হচ্ছে গিয়ে লাস্ট পাম্প এই সাইডের। আগের দিনে যাওয়ার সময় দেখিয়েছিলাম, আবারও বলছি, যদি কেউ গুরুদম্বার অবধি যাও বাইক নিয়ে, তাহলে এখান থেকেই লাস্ট তেল ভরিয়ে 5 লিটার তেল তুমি নিতে পারো, এরপরে আর পাম্প নেই ওপরে। তো এটা হচ্ছে মাঙ্গান টাউনই বলা যেতে পারে, ছোটোখাটো, এটা গ্রাম ঠিক না। গ্যাংটকের পরে এই সাইডে এটা অনেক বড় শহর একটা। আর এর ওপরে যেগুলো আছে লাচেন লাচুং, ওগুলো সবই গ্রাম, ওগুলো টাউন বলা যেতে পারে না। মাঙ্গানকে টাউন বলা যেতে পারে, ইনফ্যাক্ট এটাই লাস্ট টাউন, এর ওপরে আর কোনো টাউন নেই। মাঙ্গান ক্রস করে গেলাম, আর এই পেট্রোল পাম্প থেকেই সেদিনকে আমরা তেল নিয়েছিলাম। তো এটা হচ্ছে এদিক থেকে আসলে পরে এটা মাঙ্গান ঢোকার পেট্রোল পাম্প, আর ওদিকে যেটা দেখালাম ওটা হচ্ছে মাঙ্গান থেকে বেরোনোর সময় পেট্রোল পাম্প। দুটো ইন্ডিয়ান অয়েলের। সবে 9টা বাজে, এখনও বাজেনি 9টা বাজতে 5, আর ওপরের অবস্থা দেখো, পুরো মেঘ করে গেছে। আর এই পাম্পটা হচ্ছে মাঙ্গানের আগে পড়ে, এটা সেকেন্ড লাস্ট পেট্রোল পাম্প।
সরি থার্ড লাস্ট পেট্রোল পাম্প। সো বাদিকটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, আর আমরা সোজা বেরিয়ে যাব। আমরা সেদিনকে এটা দিয়ে এসেছিলাম, আর আজ আমরা এটা দিয়ে চলে যাব, ডিকচুর দিকে যাব আমরা। 10 কিলোমিটার হচ্ছে ডিকচু এখান থেকে। এবার যে রাস্তাটা আমরা এখান থেকে পেলাম, এখান থেকে স্ট্রেট যেরকম তলা দিয়ে তিস্তা যাচ্ছে, আমরাও ঠিক স্ট্রেট ওরকমই যেতে থাকবো। জায়গায় জায়গায় এতই রাস্তার অবস্থা বেহাল। সামনে মনে হয় ল্যান্ডস্লাইডও হয়ে আছে বলে কাজ চলছে সব। পুরো এই কন্ডিশন সব জায়গায়। রাস্তা বন্ধ কিনা তাও জানি না। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে এখানটাতে। না এ চলে যাবে, বাইক চলে যাবে। চূড়ান্ত ল্যান্ডস্লাইড হয়েছে। পুরো রাস্তা বন্ধ। তো এই হচ্ছে কন্ডিশন এই সাইডটার। ও ঢুকিয়ে দিয়েছে, ও ঢুকিয়ে দিয়েছে, দুজনের কেউই দাঁড়ায়নি। রাস্তাটা মনে হয় কেউই খুব একটা ইউজ করে না। এখানে জায়গায় জায়গায় রাস্তা এত সরু, এর মধ্যে দিয়ে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে কি করে? সিংথাম এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, আর সিংথাম পৌঁছে যাওয়া মানে আমরা একদমই নিচে নেমে গেলাম। সোয়েটার এখন অবধি পরে আছি, বাট গরম লাগা শুরু হয়ে গেছে। জ্যাকেট তো অনেক আগেই খুলে ফেলেছি। তো যখন সিংথাম পৌঁছবো তারপরে সোয়েটারটাও খুলে ফেলতে হবে। লাস্ট 5-6 কিলোমিটার রাস্তা খুবই ভালো। আর এদের দুজনকে দেখো, দুজনের কেউই যাচ্ছে না, দুজনেই দাঁড়িয়ে পড়েছে। আগের দিনকেও যখন সিংথামে এসে পৌঁছেছিলাম তখন পায়ের ব্রেকটা কাজ করছিল না, আর এখনও সেম জিনিস হলো। সিংথাম ঢুকছি, পায়ের ব্রেকটা পুরো ফলস হয়ে গেছিলো। 3-4 বার পাম্প করলাম, পরে এখন একটু ধরছে না, আবার কাজ করছে না। এটা বলতে হবে গোপালদাকে, পুরো ফলস হয়ে গেছে, পুরো কাজই করছে না, শুধু হাতের ব্রেকের ওপরেই চলছে এটা। এখন যাওয়ার দিনকেও হয়েছিল, আজকেও সেম। এই যে আবার এখন কাজ করা শুরু করলো, এটা কি ব্যামো কে জানে। ঘড়িতে বাজে 10:30, আর আমরা এখন সিংথাম। আর বিভৎস গরম লাগা শুরু হয়ে গেছে অলরেডি। দাঁড়াবো একটুখানি কোথাও, সোয়েটারটা খুলবো, আর একটু জল খাবো। ঋত্বিকা বলছিল একটু মোমো খাবে। আমরা সেদিনকে সোজা চলে গেছিলাম গ্যাংটকের দিকে। টাইম হচ্ছে 11টা, আর আমরা রংপুর ঠিক আগে দাঁড়িয়েছি এক জায়গায়। খুব জল পিপাসা পেয়েছিল, ঋত্বিকারও একটু খিদে পেয়েছিল, তো অনেকক্ষণ ধরেই বলছিল কিছু খাবো। তো এখানে দাঁড়িয়েছি,
আর যেখানটা দাঁড়িয়েছি সেই জায়গাটা দেখো একবার। সো এটার একটা বেসমেন্ট আছে আর আমরা টপ ফ্লোরে বসছি ওপরে। এটা হচ্ছে ভিউ। বেশ সুন্দর। এটা ক্যাফেটার নিচের বসার জায়গা আর আমরা ওপরে বসছি। এটা হচ্ছে ক্যাফেটা। এটা সিকিম ট্যুরিজমের, এটার নাম ওয়েসিস ক্যাফে। আর এটা জাস্ট এই শিব স্ট্যাচুটার জাস্ট অপোজিটে। একটু এদিকে গেলে পরেই হচ্ছে গিয়ে রংপুর ওই ব্রিজটা আসে, এদিকটা গ্যাংটকের দিকে। সো মোমো অর্ডার করা হয়েছিল, এটা মোমোটা এসছে। 8টা মোমো 230 টাকা, চিকেন মোমো। আর এটা সাথে মনে একটা জন্য চাটনি দিয়েছে। সো মোমোটা যথেষ্ট ভালো। মোমো তো জেনারেলি একই ধরনের খেতে হয়, খুব একটা ডিফারেন্ট কিছু না। বাট স্পেশালি হচ্ছে চাটনিটা কমপ্লিটলি ডিফারেন্ট, নর্মাল চাটনির মতো নাই। এটার টেস্টটা কমপ্লিট ডিফারেন্ট অন্য সসগুলো কিংবা চাটনিগুলোর থেকে। তলের পেস্ট দিয়েই তো তৈরি পুরোটা বলছে। তো তিস্তা পৌঁছে গেছি। এটা হচ্ছে শিলংয়ের রাস্তাটা ওপরে যাওয়ার। অলরেডি 2টো বেজে গেছে আমাদের এখানেই। বাইকে তেল কমে এসেছিল, তাই একটু তেল নিতে হলো। একটু তেল নিইনি, আমাদের কাছে যে তেলটা ছিল সেটাই ঢাললাম জ্যারিকেন থেকে। আর একটা গুড নিউজ হচ্ছে এটাই যে ঋত্বিকার বা আমার পাসপোর্টগুলো চলে এসছে। ঋত্বিকাকে আর অ্যাটলিস্ট দিল্লি যেতে হবে না কালকে না পরশু দিন যাওয়ার কথা ছিল। তো এনি হাও আমাদের 3টের মধ্যে এখান থেকে শিলিগুড়ি ঢুকতেই হবে। সেবক পৌঁছে গেছি, করোনেশন ব্রিজ ক্রস করছি। আর এখান থেকে ম্যাক্সিমাম 40 মিনিট, একদম 3টের মধ্যেই ঢুকবো। একদম ঠিকঠাক টাইমিং আছে এখন অবধি। নেমে গেছি, আর 2 মিনিট তারপরেই সমতল ভূমি চালু। সো বাই বাই পাহাড় ফর দিস টাইম এগেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, হোপফুলি আবার নেক্সট মান্থেই আসবো। কোথায় যাব সেটা তখন বলবো। বেঙ্গল সাফারি ক্রস করে গেলাম। মানে জঙ্গল শেষ। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। কল্পতরু পুরনো এবং খুব ভালো। ফলে রামকৃষ্ণ মোড়, এদিকটা সেবক রোড, এদিকটা বিধান রোড, একদম এই ক্রসিংটাতেই হচ্ছে এটা। তো এক্স্যাক্ট টাইম হচ্ছে 3:15। আর এখন অর্ডার করছি খাবারের। কী করছি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেনু, অনেক লম্বা। তো অর্ডার করেছি রাইস, মাটন, একটা কাতলা মাছ, একটা ইলিশ। এই হচ্ছে দুপুরের মেনু। লাঞ্চ ডান, বিল হলো এখানে 1500 টাকা। আর এখন বাজে 4:05। হাতে টাইম একদমই কম। জাস্ট বাইকটা হ্যান্ড ওভার করবো আর দৌড়বো স্টেশনের দিকে। বাইক এখন হ্যান্ড ওভার করে দেবো। আরেকবার অ্যাড্রেসটাও দেখে রাখো। রয়্যাল রাইডার্স। ওই যে গোপালদা বসে আছে। গোপালদা দূর থেকে হাত নেড়ে দাও তো। হ্যাঁ, যেটা ডিপোজিট ছিল সেটা সঙ্গে সঙ্গে ক্যাশে ফেরত দিল, এমন না যে অ্যাকাউন্টে পাঠাবো কিংবা কোনো কিছু। তো না, এটা হচ্ছে গোপালদার সার্ভিস, এটাই বলার। ঠিক আছে গোপালদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা। হ্যাঁ, বেরোই তাড়াতাড়ি আর টোটো নিয়ে যাই স্টেশনে। অলরেডি 4:10। তো আমাদের ধারণা ছিল আমাদের টোটাল 650 কিলোমিটার হবে। বাট যেহেতু আমরা গুরুদম্বার অবধি বাইকটা নিয়ে যেতে পারিনি, তাই একটুখানি কিলোমিটার কম হয়েছে। আর আমাদের
আমাদের টোটাল কিলোমিটার হয়েছে 580 কিলোমিটারের কাছাকাছি আমরা টোটাল রাইড করেছি। গেছি স্টেশন, এখন অপেক্ষা যে কোন প্ল্যাটফর্মে দেয়, দেখা যাক। রেল যাত্রী অ্যাপটা একদম বিশ্বাস করবে না, বিশেষ করে প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এখানে দেখাচ্ছিল 3 নম্বরে আসবে অ্যাপে, আর অ্যানাউন্স করলো 5 নম্বর। তো কোনোদিনই কোনো প্ল্যাটফর্ম ঠিকঠাক দেখা নাই অ্যাপে। সো আমাদের কোচ নাম্বার হচ্ছে B1 আর আমাদের বার্থ নাম্বার হচ্ছে 21 আর 22। ট্রেন ঢুকছে 5 নম্বরে, দেখা যাচ্ছে। এটাই এদিকটা। সো ট্রেনে উঠে গেছি, মালদা ঢুকেছে বিফোর টাইম। তো এখন বাজে 10টা, মালদা ছাড়বে। আমি অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম, ঘুমোচ্ছিলামই। তো ডিনার দিয়ে গেছে রেল যাত্রী থেকে, এগ ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা মশালা। হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। ওদিকে আছে সকাল 4:10 ব্যান্ডেল ঢুকছে। আমাদের ট্রেনটা 5 নম্বরে ঢোকালো, জাস্ট 2 মিনিটের জন্য পাশের প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকালটা ছিল, সেটা পেলাম না। মানে আমাদেরটাও শিডিউল টাইমে ঢোকালো 3:50-এ, আর ওটাও 3:50-এই ছাড়লো। যদি 1 মিনিট এটা আগে ঢুকতো কি ওটা পরে ছাড়তো, তাহলেই পেয়ে যেতাম। এখন বসে আছি, নেক্সট বর্ধমান লোকাল আসবে। এখন সেটা মোস্ট প্রবাবলি 4:20-তে টাইম। তো সেটা এখন কতক্ষণে আসে তার উপর ডিপেন্ড করছে যে কতক্ষণে বাড়ি পৌঁছবো। এটা পিছনে কাটিহাট দাঁড়িয়ে আছে, হাটে বাজার এক্সপ্রেস। Train number 37812 down Bardhaman Howrah local is arriving on platform number 4. कृपया ध्यान दीजिए। তাহলে আমাদের আবার ওদিকে যেতে হবে। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে সকালবেলা। সো বাড়ি ঢুকবো, প্রচণ্ড ক্লান্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। চলো টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।